প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন জোনাথন সুইফটের ১৭২৬ সালে প্রকাশিত ক্লাসিক উপন্যাস গালিভারস ট্রাভেলস এর দুর্ধর্ষ ভ্রমণ কাহিনী গালিভার ও লিলিপুট সম্পর্কে। এই বিখ্যাত, জনপ্রিয় ও কালজয়ী ভ্রমণ কাহিনীটি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গালিভারস ট্রাভেলস এর গালিভার ও লিলিপুট ভ্রমণ কাহিনীটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কল্পভিযানমূলক গল্পগুলোর একটি। তবে এটি শুধু রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী নয়, এর আড়ালে লুকিয়ে আছে তীক্ষ্ণ ব্যঙ্গ, রাজনীতি, মানবহংকার ও সমাজের নানা অসঙ্গতির সমালোচনা। ইংল্যান্ডের এক শান্ত শহরে বাস করতেন একজন শিক্ষিত, ভদ্র এবং কৌতূহলী যুবক, লেমুয়েল গালিভার। তিনি শল্য চিকিৎসা বিদ্যা শিখেছিলেন, কিন্তু তিনি ছিলেন খুবই ভ্রমণ পিপাসু মানুষ। তার মন সব সময় পড়ে থাকত অজানা পৃথিবীর দিকে। দূর সমুদ্র, নতুন দেশ, অচেনা মানুষ, এসব যেন তাকে প্রতিনিয়ত ডাকত। লেমুয়েল গালিভার ইংল্যান্ডে স্ত্রীসন্তান রেখে বারবার সমুদ্রে পাড়ি দিতেন, নতুন দেশ দেখার নেশায়। ১৬৯৯ সালের এক সকালে তিনি অ্যান্টিলোপ নামের একটি জাহাজে চড়ে দক্ষিণ সমুদ্রের দিকে যাত্রা শুরু করলেন। শুরুতে যাত্রা মসৃণই ছিল, কিন্তু পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছাতেই আকাশ কালো হয়ে এল। প্রচণ্ড ঝড় জাহাজটাকে দিগ্ভ্রান্ত করে দিল। পাল ছিঁড়ে গেল, মাস্তুল ভেঙে পড়ল, আর প্রবল স্রোতের টানে জাহাজ এক সময় একটা পাথরের চাই এর সাথে সজোরে ধাক্কা খেয়ে চূর্ণ হয়ে গেল। গালিভার আর কয়েকজন নাবিক ছোট একটা নৌকায় উঠে প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু সেই নৌকাও উল্টে গেল। সঙ্গীরা একে একে ডুবে গেল ঢেউ এর নিচে। গালিভার একাই, ভাগ্যক্রমে সাঁতার কেটে কেটে, দুর্বল অবসন্ন শরীরে এক অজানা তীরে গিয়ে উঠলেন। তীরে পা রাখা মাত্রই তার শরীর আর সাড়া দিল না। তিনি ক্লান্তিতে অচেতন হয়ে ঘুমিয়ে পড়লেন নরম ঘাসের উপর। ঘুম ভাঙল যখন সূর্য মধ্য গগনে। গালিভার চোখ মেলে আকাশ দেখতে চাইলেন, কিন্তু মাথা নাড়াতে পারলেন না। হাত পা যেন মাটির সাথে বাঁধা। বুকের উপর, চুলের উপর সরু সরু দড়ি টান টান করে বাঁধা। তিনি একটুও নড়তে পারছেন না। তারপর তিনি অনুভব করলেন, তার শরীরের উপর দিয়ের পর তিনি অনুভব করলেন না। হাত কিছু একটা হেঁটে যাচ্ছে। বুকের উপর উঠে তার চিবুক পর্যন্ত পৌঁছাল সেই ছোট্ট অস্তিত্ব। চোখ কোনো মতে ঘুরিয়ে গালিভার দেখলেন ৬ ইঞ্চির চেয়েও ছোট একটা মানুষ, হাতে তীরধনুক, তার নাকের ডগার দিকে তাক করে দাঁড়িয়ে আছে। গালিভার এত জোরে চিৎকার করে উঠলেন যে সেই ক্ষুদ্র মানুষটি ভয়ে দৌড়ে পালাল। আর তার পেছনে আরও অনেকে, সবাই একই রকম ছোট। ছুটে পালাতে গিয়ে অনেকে মাটিতে পড়ে গেল, কারণ গালিভারের গায়ে বাঁধা দড়ির উপর দিয়ে দৌড়াচ্ছিল তারা। গালিভার এত জোরে গর্জন করে উঠলেন এবং শরীর মোচড়ানোর চেষ্টা করলেন যে বা হাতের বাঁধন কিছুটা ছিঁড়ে গেল। কিন্তু তার সাথে সাথেই শোনা গেল একটা তীক্ষ্ণ আওয়াজ, আর তার হাতে, মুখে, গলায় একসাথে অসংখ্য তীর এসে বিঁধল। প্রতিটি তীর সূচের মতো ছোট, কিন্তু সংখ্যায় শতাধিক, তাতেই যথেষ্ট ব্যথা। গালিভার বুঝলেন, প্রতিরোধ করা বৃথা। তিনি শান্ত হয়ে চুপচাপ পড়ে থাকলেন। তার এই শান্ত হওয়া দেখে ক্ষুদ্র মানুষগুলোর সাহস বাড়ল। তারা কাছে এসে তার শরীর ও পোশাক পরীক্ষা করতে লাগল, নিজেদের ভাষায় কথা বলতে লাগল, যা গালিভারের কাছে সম্পূর্ণ অজানা। তবে তাদের আচরণে তিনি বুঝতে পারলেন, এরা সভ্য, সুশৃঙ্খল জাতি। এরাই লিলিপুটের অধিবাসী। ৬ ইঞ্চি উঁচু এক ক্ষুদ্র মানব জাতি, যাদের রাজ্যের সবকিছুই সেই অনুপাতে ক্ষুদ্র, গাছ, বাড়ি, পশু, সবকিছু। লিলিপুটের সম্রাটের নির্দেশে বিশাল আয়োজন শুরু হল। কাঠমিস্ত্রিরা তৈরি করল ৭ ফুট দীর্ঘ, ৪ ফুট চৌড়া একটা কাঠের মালগাড়ি, ২২টা চাকা লাগানো। তারপর প্রায় ৯০০ লোকের সাহায্যে দড়ি আর কপি কল দিয়ে গালিভারকে ধীরে ধীরে তুলে সেই গাড়িতে বসানো হল। তিনি তখনও ঘুমের ওষুধ মেশানো এক পাত্র ওয়াইন খেয়ে অচেতন। ১৫০০র বেশি ঘোড়া মিলে সেই গাড়ি টেনে নিয়ে চলল রাজধানীর দিকে। রাজধানীতে পৌঁছে তাকে রাখা হল এক পরিত্যক্ত প্রাচীন মন্দিরে, যার দরজা গালিভারের শরীরের জন্য যথেষ্ট বড় ছিল।
তার একটা পা শক্ত শিকল দিয়ে বাঁধা হল মন্দিরের ফটকের সাথে, যাতে তিনি পালাতে না পারেন, কিন্তু ঘোরাফেরার মতো যথেষ্ট জায়গাও রাখা হল। যখন গালিভারের জ্ঞান ফিরল, চারিদিকে জনতার ভিড়। কৌতূহলী লিলিপুটবাসীরা তাকে দেখতে এসেছে দলে দলে। কেউ কেউ তার হাতে পায়ে উঠে বসার চেষ্টা করছে, কেউ সাহস করে তার জুতোর কাছে গিয়ে দাঁড়াচ্ছে। প্রথম কয়েক দিন গালিভার শুধু ইঙ্গিতে বোঝাতেন যে তিনি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। লিলিপুটবাসীরা প্রতিদিন শত শত ঝুড়ি মাংস, রুটি আর পিপা ভর্তি ওয়াইন এনে দিত, তার এক কামড়েই যা শেষ হয়ে যেত। কিছুদিনের মধ্যেই লিলিপুটের সম্রাট নিজে এলেন গালিভারকে দেখতে। তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন, উচ্চতায় তার প্রজাদের চেয়েও প্রায় এক নখের সমান বেশি, যা তার রাজকীয় মর্যাদার প্রতীক বলে গণ্য হতো। মাথায় হীরক খচিত শিরস্ত্রাণ, হাতে উন্মুক্ত তরবারি। সম্রাট এসে দাঁড়ালেন গালিভারের সামনে, নিরাপদ দূরত্ব বজায় রেখে। সম্রাট নিজের ভাষায় দীর্ঘ বক্তব্য দিলেন। যদিও গালিভার কিছুই বুঝলেন না, তবে তার স্বর ছিল কখনো কঠোর, কখনো সহানুভূতিশীল। গালিভার নত মুখে বিনয় প্রকাশ করলেন, হাত জোড় করলেন, যতটা সম্ভব শান্তির ইঙ্গিত দিলেন। ধীরে ধীরে গালিভার লিলিপুটের ভাষা শিখতে শুরু করলেন। রাজ দরবারের পণ্ডিতরা তাকে প্রতিদিন শিক্ষা দিতে আসতেন। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি সহজ কথাবার্তা চালাতে পারতেন। এই সময়ের মধ্যেই সম্রাটের অনুগ্রহে তার শিকলও কিছুটা শিথিল করা হল, আর তাকে সতর্কতার সাথে সীমিত এলাকায় ঘুরে বেড়ানোর অনুমতি দেওয়া হল। গালিভার জানতে পারলেন লিলিপুট রাজ্যের অনেক আশ্চর্য কথা। এই ক্ষুদ্র রাজ্যে রাজনীতি ছিল প্রবলভাবে উচ্চ ও নিম্ন জুতোর হিলের দল নিয়ে বিভক্ত। হাইহিল আর লোহিল দল, যারা কে বেশি ক্ষমতাবান হবে তা নিয়ে চিরকালীন কোন্দলে লিপ্ত। আর ডিমের কোনো প্রান্ত ভাঙা উচিত, মোটা প্রান্ত না সরু প্রান্ত, এই তুচ্ছ বিষয় নিয়েই প্রতিবেশী রাজ্য ব্লেফাস্কুর সাথে লিলিপুটের বহু বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। গালিভারের শান্ত, নিরুপদ্রব আচরণে সম্রাট আশ্বস্ত হলেন। একদিন রাজসভায় তাকে ডেকে আনা হল এক বিশেষ অনুষ্ঠানের জন্য। সেখানে গালিভারকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হল। শর্তগুলো লেখা হল আনুষ্ঠানিক দলিলে। তিনি রাজ্যের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না, রাজপথ ছাড়া হাঁটতে পারবেন না, ক্ষেতের ফসল মারিয়ে ফেলতে পারবেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজ্যের শত্রু ব্লেফাস্কুর বিরুদ্ধে সাহায্য করতে হবে যখন প্রয়োজন হবে। গালিভার সব শর্তে রাজি হলেন, আর তার পায়ের শিকল খুলে দেওয়া হল। এখন তিনি স্বাধীনভাবে রাজধানীর অলি-গলিতে ঘুরতে পারতেন। লোকেরা তাকে দেখে আর ভয় পেত না, বরং তার প্রতি এক ধরনের মমতা আর কৌতুক মেশানো আগ্রহ নিয়ে তাকাত। শিশুরা তার পায়ের ফাঁক দিয়ে দৌড়ে খেলা করত। লিলিপুট আর ব্লেফাস্কুর মাঝে ছিল একটা প্রণালী, যার একদিকে লিলিপুট আর অন্যদিকে ব্লেফাস্কু। যুদ্ধের ভয়ে লিলিপুটের সম্রাট চিন্তিত, কারণ ব্লেফাস্কুর নৌবহর তখন প্রণালীতে জমায়েত হয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। গালিভার সমুদ্র তীরে গিয়ে দেখলেন শত্রুপক্ষের ৫০টি যুদ্ধ জাহাজ নোঙর করে আছে প্রণালীর ওপারে। তার মাথায় এক অসাধারণ পরিকল্পনা এল। তিনি নাবিকদের কাছ থেকে অনেকগুলো মোটা লোহার শিকল আর হুক তৈরি করালেন। তারপর জোয়ারের সময় সমুদ্রে নেমে, বুক পর্যন্ত পানিতে হেঁটে হেঁটে, তিনি একে একে প্রতিটি জাহাজের সাথে হুক লাগিয়ে দিলেন। শত্রু সেনারা তাকে দেখে প্রথমে ভয়ে হতভম্ব হয়ে গেল, তারপর তীর ছুটতে লাগল অবিরাম। গালিভারের মুখ আর হাত ছাড়া বাকি শরীর তো পোশাকে ঢাকা ছিল, তবু তীরের আঘাতে তার চোখমুখ ক্ষত বিক্ষত হয়ে গেল। তবু তিনি থামলেন না। সব জাহাজে হুক লাগানো শেষ করে তিনি একসাথে সমস্ত শিকল টেনে ধরলেন আর হাঁটতে শুরু করলেন লিলিপুটের দিকে। শত্রুর ৫০টি যুদ্ধ জাহাজ, তাদের পুরো নৌবহর, গালিভারের পেছনে টানা টানা অবস্থায় চলে এল লিলিপুটের বন্দরে। এই বিস্ময়কর বিজয় দেখে লিলিপুটের সম্রাট এবং তার প্রজারা আনন্দে উদ্বেল হয়ে উঠল। সম্রাট গালিভারকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করলেন, তাকে নারদাক উপাধি দিলেন, যা ছিল লিলিপুটের সর্বোচ্চ মর্যাদা। কিন্তু এই বিজয়ের আনন্দ দীর্ঘস্থায়ী হল না।
উচ্চাভিলাষী সম্রাট চাইলেন গালিভার আরও এগিয়ে গিয়ে সমগ্র ব্লেফাস্কু রাজ্যকে পদানত করুক, তাকে লিলিপুটের একটি প্রদেশে পরিণত করুক। কিন্তু গালিভার এই প্রস্তাবে আপত্তি জানালেন। তিনি বললেন, স্বাধীন একটি জাতিকে দাসত্বে বাধ্য করার কাজে তিনি সহায়ক হবেন না। এই অস্বীকৃতি সম্রাটকে ক্ষুব্ধ করল এবং রাজ দরবারে গালিভারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হল। কিছু মন্ত্রী, যারা আগে থেকেই তার প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, তারা সম্রাটের কানে বিষ ঢালতে লাগল। এর মধ্যে যুক্ত হল আরও দুটো ঘটনা। প্রথমত, রাজপ্রাসাদে ভয়াবহ আগুন লেগেছিল একদিন রাতে, আর গালিভার তা নেভাতে গিয়ে অস্বাভাবিক এক পদ্ধতি অবলম্বন করেছিলেন, যা রাজরক্ষীদের চোখে অত্যন্ত অবমাননাকর ও অসম্মানজনক বলে গণ্য হল। দ্বিতীয়ত, ব্লেফাস্কু রাজ্যের সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তিনি একবার ব্লেফাস্কু রাজ্য পরিদর্শনেও গিয়েছিলেন শান্তির উদ্দেশ্যে। এসবই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হয়ে দাঁড়াল। গোপন বিচার সভায় সিদ্ধান্ত হল, গালিভারকে অন্ধ করে দেওয়া হবে, আর ধীরে ধীরে তাকে অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে, যাতে তার বিশাল দেহ কবর দেওয়ার সমস্যাও এড়ানো যায়। এই গোপন সিদ্ধান্তের কথা এক সহানুভূতিশীল দরবারি গোপনে গালিভারকে জানিয়ে দিলেন। এই ভয়ঙ্কর পরিণতির কথা জানার পর গালিভার আর দ্বিধা করলেন না। রাতের অন্ধকারে তিনি সমুদ্র তীরে গেলেন, যেখানে আগে থেকেই তিনি একটা পরিত্যক্ত বড় নৌকা দেখে রেখেছিলেন। তিনি সেই নৌকা মেরামত করে সমুদ্রে ভাসিয়ে দিলেন, আর প্রণালী পার হয়ে পৌঁছে গেলেন ব্লেফাস্কু রাজ্যে। ব্লেফাস্কুর সম্রাট তাকে সাদরে গ্রহণ করলেন, কারণ ইতোমধ্যে তার বীরত্বের কথা সেখানেও পৌঁছে গিয়েছিল। কিছুদিন পর ব্লেফাস্কুর সমুদ্রতীরে গালিভার একটা সত্যিকারের বড় জাহাজের ভাঙা অংশ খুঁজে পেলেন, মানুষের তৈরি একটা নৌকা, যা কোনো ঝড়ে ভেসে এসেছিল। ব্লেফাস্কুর অধিবাসীদের সাহায্যে তিনি সেই নৌকা মেরামত করলেন, পাল বানালেন, আর প্রয়োজনীয় খাবার ও পানি সংগ্রহ করলেন। এরপর এক ভোরে গালিভার সেই নৌকায় চড়ে সমুদ্রে যাত্রা শুরু করলেন। কয়েক দিন সমুদ্রে ভাসতে ভাসতে অবশেষে তিনি একটা ইংরেজ জাহাজের নজরে পড়লেন। জাহাজের নাবিকরা প্রথমে বিশ্বাস করতেই পারছিল না তার কাহিনী, কিন্তু গালিভার যখন পকেট থেকে বের করলেন লিলিপুটের রাজপ্রাসাদের ক্ষুদ্র ক্ষুদ্র গরু ও ভেড়া, যা তিনি স্মৃতি হিসেবে নিয়ে এসেছিলেন, তখন সবাই অবাক বিস্ময়ে হতবাক হয়ে গেল। দীর্ঘ সমুদ্র যাত্রার পর গালিভার শেষমেশ ইংল্যান্ডে ফিরলেন তার পরিবারের কাছে। কিন্তু এই ক্ষুদ্র মানুষদের রাজ্যের অভিজ্ঞতা তার মনে গভীর দাগ কেটে গেল। তিনি বুঝলেন, মানুষের ক্ষমতা, অহংকার, রাজনীতি, যুদ্ধ সব কিছুই আসলে কতটা তুচ্ছ হতে পারে যদি তাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। লিলিপুটের রাজামন্ত্রীরা যেমন তুচ্ছ বিষয়ে যুদ্ধ করেছে, ঠিক তেমনি মানুষের সমাজেও কত তুচ্ছ কারণে কত বড় বড় সংঘাত ঘটে। গালিভার জানতেন, তার এই আশ্চর্য অভিযাত্রা এখানেই শেষ নয়। ভবিষ্যতে আরও অদ্ভুত দেশ, আরও বিস্ময়কর মানুষ তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু লিলিপুটের সেই প্রথম যাত্রা চিরকাল তার স্মৃতিতে অমলিন থেকে গেল এক আশ্চর্য জগতের প্রথম দরজা হিসেবে। জোনাথন সুইফট এই গল্পের মাধ্যমে শুধু এক কল্পলোকের অভিযান বলেননি, তিনি মানুষের সমাজ ও রাজনীতির নানা অসঙ্গতিকে ব্যঙ্গ করেছেন। গল্পের কয়েকটি মূল বার্তা হল, ক্ষুদ্র বিষয় নিয়েও মানুষ বড় বড় যুদ্ধ বাধায়। ক্ষমতার লোভ মানুষকে অমানবিক করে তুলতে পারে। শারীরিক আকার নয়, মানুষের চিন্তা ও চরিত্রই তার প্রকৃত পরিচয়। অহংকার ও সংকীর্ণতা সভ্যতার জন্য বড়ই বিপদ। এই কারণেই গালিভার ও লিলিপুট কেবল শিশুদের রূপকথা নয়, এটি প্রাপ্ত বয়স্কদের জন্য এক গভীর রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গ উপন্যাস, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গালিভারস ট্রাভেলস এর এই গালিভার ও লিলিপুট গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও নতুন নতুন ঐতিহাসিক শিক্ষামূলক ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।